স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। রাজধানীর উত্তরায় লাভলিন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের ভেতর থেকে 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উত্তরা 12 নম্বর সেক্টরের ওই ভবনে সকাল 10:30টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পুরো ভবনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় আটকে থাকাদের উদ্ধার কাজে বেগ পেতে হয়। এজন্য টিটিএল গাড়ি ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধার করা হয়। রেস্টুরেন্টের গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ভবনটির বাণিজ্যিক কোনো অনুমোদন ছিল না এবং সেখানে কোনো ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে তারা। আহত অবস্থায় উদ্ধার 7 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে কেউ নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। হঠাৎ একটু আগুনের ধোঁয়ার গন্ধ পেয়েছি, তখন আমরা বললাম যে কি ধোঁয়ার গন্ধ হচ্ছে। এভাবে আমরা হুড়োহুড়ি করে সবাই রেস্টুরেন্ট থেকে দৌড়ে বের হয়েছি। এখানে অনেকগুলো সিলিন্ডার ছিল, হয়তো মেবি পরে সিলিন্ডারগুলোতে আগুন লেগেছে। আমার যে বড় ভাই একজন জিমে ছিল, উনি গ্লাস ভেঙে বের হয়েছে লাফ দিয়ে 3 তলা থেকে, আর 5 তলায় এখনো মেয়ে আটকা ছিল, 6 জন বের হয়েছে। ভিতরে এখন পর্যন্ত 2 তলায় 3 জন লোকের খবর পাওয়া গেছে, আমাদের 3 জন লোক এখনো আছে। এই লোক 3 জনকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না ভিতরে। রাজধানীর উত্তরায় লাভলিন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে যে বিষয়টি জানাচ্ছিলাম, এ বিষয়ে আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনিক, আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই যে যেই ভবনে আগুন লেগেছে সেটি আবাসিক ভবন নাকি সেখানে আরও রেস্টুরেন্ট ছিল? বেইলি রোডে আমরা যেমনটি দেখেছিলাম। আর ভেতরে কেউ এখন পর্যন্ত আটকে আছে কি না, আসলে আপনি কি জানেন, বিস্তারিত জানাবেন আমাদের। রেদওয়ান, এই উত্তরার যে লাভলিন রেস্টুরেন্টে আগুন লেগেছিল সেটি কিন্তু এখন পুরোপুরি নির্বাপনে এসেছে এবং ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম, ভিতরের যে কার্যক্রম ছিল সেটিও শেষ করেছে। এই মুহূর্তে যদি একটু দেখাই যে এখানে ফায়ার সার্ভিস কিন্তু ভিতরে যে কার্যক্রমগুলো রয়েছিল সেটি কিন্তু শেষ পর্যায়ে নিয়ে এসেছে এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তার ব্রিফের মাধ্যমে জানিয়েছেন যে এই যে ভবনটি দেখছেন এটি কিন্তু আবাসিক এলাকার মধ্যে, এটির কোনো কিন্তু বাণিজ্যিক কোনো অনুমোদন ছিল না এবং এই ভবনটিতে কোনো ফায়ার সেফটিরও কোনো ব্যবস্থা নেই এবং ফায়ার সেফটির ব্যবস্থা না থাকায় এবং এই ভবনের কিন্তু একটি মাত্র সিঁড়ি ছিল, এই কারণে ফায়ার সার্ভিসকে কিন্তু অনেক বেগ পোয়াতে হয়েছে, যেহেতু উপরে লোকজন আটকা পড়েছিল তাদের উদ্ধারের জন্য, যেহেতু যে একদমই সংকীর্ণ একটি সিঁড়ি ছিল এবং ভিতরে কিন্তু তেমন একটা সুবিধাজনক ছিল না এবং ধোয়ার কুণ্ডলি ছিল, এই কারণে বাইরে থেকে গ্লাস ভেঙে ভেঙে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এবং এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে 6 জন পুরুষ এবং 1 জন নারীকে উদ্ধার করা হয়েছে। তাদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাদের কিন্তু এখানে যে স্থানীয়রা রয়েছেন যারা উদ্ধার কাজে যোগ দিয়েছিলেন তারা কিন্তু দাবি করছেন যে 2 জন নিহতের ঘটনা, তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সে বিষয়টি নিশ্চিত করা যায়নি। এবং এই যে এরকম যে ঘটনাগুলো ঘটছে এখানে কিন্তু আমরা এখানে স্থানীয় যারা আছে তারা কিন্তু অভিযোগ করছেন যে এখানে এলপিজি গ্যাসের বদলে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছিল হচ্ছে ডিরেক্ট যে সিএনজিতে আমরা গ্যাস নেওয়া হয় সেই গ্যাসই কিন্তু এখানে নেওয়া হয়েছিল। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই লাভলিন রেস্টুরেন্টের আরও একটি শাখা রয়েছে উত্তরা রাজলক্ষ্মীতে, সেখান থেকে একজনকে আটক করেছেন, দোকানের এক কর্মচারীকে, কিন্তু এখানের মালিককে তারা খুঁজে পাননি। এবং রাজধানীতে প্রায় সময় এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটছে কিন্তু সেসবের কোনো প্রতিকার হচ্ছে না। এবং আরেকটি বিষয় যদি বলি রাখি, এরকম তদন্ত কমিটি গঠন হবে, তারপরে কিন্তু প্রকৃত ঘটনাটি জানা যাবে। যে প্রাথমিকভাবে যতটুকু ধারণা করা যাচ্ছে যে এটি গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে, তবে তারা কিন্তু প্রকৃতভাবে নিশ্চিত করতে পারেনি যে এটা কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে। এবং তারা জানিয়েছেন যে এই আগুনের সূত্রপাতের ঘটনা যাতে প্রকৃত উঠে আসে সেক্ষেত্রে মনে করেন যে একটি তদন্ত কমিটি গঠন হবে, তদন্ত কমিটির মাধ্যমে সব কিছু তারা জানাতে পারবেন। আর স্থানীয়রা যে দাবিটি করেছিলেন যে এখানে কিন্তু তারা সিএনজি যে ব্যবহার করতো সেটি কিন্তু দাবি করেছেন, তো সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস বলেছে এটা বিস্ফোরক অধিদপ্তরের কাজ, তারা যদি এখানে তদন্ত করে, তারা যদি কোনো সূত্র পায় তাহলে তারা এটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তো রেদওয়ান, এই ছিল আপাতত আমার কাছে এই উত্তরার লাভলিন রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সবশেষ অবস্থা। অনেক মোটের উপর দুটো বিষয়, একটি হচ্ছে আপনি বলছেন যে স্থানীয়রা বলছেন 2 জন মারা যেতে পারে ভেতরে, কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো এই বিষয়ে নিশ্চিত করা হয়নি এই বিষয়টি। আর এখন পর্যন্ত 7 জন আহত যারা হচ্ছে চিকিৎসা নিচ্ছেন, আর তদন্ত কমিটির বিষয়টি তো আপনি বললেনই। ধন্যবাদ আপনাকে।
তিন বন্ধু মূলত আইফোন কিনতেই রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির পরিকল্পনা করেছিলেন। কেরানীগঞ্জের পুলিশ বলছে, পরিকল্পনার অংশ হিসেবে 1 মাস থেকেই ডাকাতির জন্য আসামিরা ব্যাংকের ভেতর ও আশপাশ রেকি করেন। এছাড়া ব্যাংকে জিম্মি হওয়া এক গ্রাহক জানিয়েছেন ডাকাতি চেষ্টার কাহিনী। এদিকে ব্যাংকে ডাকাতির চেষ্টায় গ্রেপ্তার 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দিনে দুপুরে ব্যাংকে ঢুকে নাটকীয় ডাকাতি চেষ্টার ঘটনায় বিস্মিত দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দারা। শুক্রবার সকালে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার সামনে গিয়ে দেখা যায় নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ওই জানালা দিয়ে দেখা যায় যে ওরা সবাইকে হাঁটু গেড়ে বসাইয়া পিস্তল ঠেকাই রাখছে একজন, আর একজন চেয়ারের উপরে দাঁড়াই আছে সবাইকে নজরদারি করার জন্য। আমার বয়স আমি জীবনে দেই না, বেবিটা নেই, রূপালী ব্যাংকে ডাকাতি এই প্রথম দেখছি ডাকাতি হইতে। অন্যান্য দিনের মতোই সেদিন রূপালী ব্যাংকে টাকা তুলতে যান স্থানীয় ঠিকাদার মোহাম্মদ বাবুল। তবে হঠাৎই 3 ডাকাত ব্যাংকে ঢুকে নিরাপত্তা রক্ষীদের মাথায় পিস্তল ধরেন। জিম্মি করা হয় গ্রাহক সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের। অন্যান্যদের সাথে আটকা পড়েন বাবুলও। জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। ওরা একটাই বলছে যে টাকা যাবে সরকারের, জানজামে আপনি যদি কোনো রকম চালাকি করেন, তবে তো আতঙ্কের ভিতরে ছিল। অস্ত্র যেহেতু শুনি যে নকল, আগে যদি নকল জানলে তো আর এইটা ভয় পাইতাম না। 2টা চাক্কু ছিল, 2টা চাক্কু, আর ওখানে উঠে একটা ওই এরা যে সিগারেট খাওয়ার ফালায় না, ওটার ভিতরে একটা মোবাইল ঢুকাইয়া একটা বানাইছে, ওই বোম সিস্টেম বানাইছে, যে ওই বোনে এটার ভিতরে নাম্বার আছে, ওই নাম্বারটা নিছে, যে এই নাম্বার আমরা কল দিলে এটা বাস্ট হয়ে যাবে। ডাকাতি চেষ্টার মামলায় আসামি করা হয়েছে 2 কিশোর, আরাফাত ও সিফাত এবং নীরব নামের এক যুবককে। এর নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে 3 বন্ধু মূলত আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিলেন। এজন্য 1 মাস থেকেই রেকি করা হয় ব্যাংকের ভেতর ও আশপাশে। তাদের বয়স 16, একজনের বয়স 22। এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে, এখন মামলা হয়েছে। মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে আরো আপডেট আপনাদেরকে জানাবো। এদিন আটকা পড়েছিলেন ব্যাংকের এক পরিচ্ছন্নতা কর্মীও। বড় ডাকাতটা আমারে বলতাছে এদিকে আসেন। আমি গেলাম পরে কয় এখানে বসেন। তো বসেন, সবাই আমাদের বসা করে রাখছে। আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি। সবাই ফোন দিয়ে, আমার 2 ছেলে ফোন দিতেছে, আমার ভাই ফোন দিতেছে। না আমি তো ফোন তো ধরতে পারতাছি না, আমাকে ধরতে দেয় না ফোন। অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, অনেক আতঙ্ক, বাসায় প্রকাশ করা যায় না। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকেন 3 ডাকাত। কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে লুট করে অর্থ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে আত্মসমর্পণ করেন 3 জন। এদিন রাতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের জামিন মঞ্জুর করেছে কলকাতার আদালত। শুক্রবার ব্যাংশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তার জামিন মঞ্জুর করে। পর্যাপ্ত প্রমাণের অভাবে 10 লাখ টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেন বিচারক। 2.5 বছরেরও বেশি সময় ধরে কলকাতার ব্যাংশাল আদালতে এ মামলা চলছিল। পিকে হালদার সহ মোট 6 জন বিচারাধীন অবস্থায় জেলবন্দী ছিলেন। এর আগে 5 জনের জামিন মঞ্জুর করে আদালত। 2022 সালে পশ্চিমবঙ্গের বৈদিক ভিলেজ থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। এরপর থেকে দেশটিতেই বন্দী ছিলেন তিনি। রাজধানীর 300 ফিট এলাকায় গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থীরা। এই ঘটনার স্বচ্ছ বিচার নিশ্চিত করা, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত 2 জনের চিকিৎসার ব্যয়ভার দোষীদের বহন করার দাবি জানিয়েছেন তারা। দুপুর 12টার দিকে রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেন তারা। বলেন, কোনো প্রভাবশালীর কারণে যেন বিচার বিলম্বিত না হয়। গেল রাতে 300 ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় মুনতাসির মাসুদ নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হন। এছাড়া অমিত সাহা ও মেহেদি হাসান নামে তার 2 বন্ধু আহত হয়। বর্তমান সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের বিচার করতে না পারা, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জুলাই বিপ্লবে খুলনা বিভাগের নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। এ সময় খুলনা বিভাগের 10 জেলার 78টি শহীদ পরিবারের মধ্যে 58টি পরিবারের মাঝে 5 লাখ টাকা করে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন। স্বাগত ডিবিসির সংস্কৃতি সংবাদে। বিনোদন দুনিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। 20 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রথম সিনেমা প্রিয় মালতী। সিনেমাটি মুক্তি উপলক্ষে রাজধানীর গুলশানে একটি ক্লাবে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। নাটক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া ও ওটিটির পর এবার মেহজাবিন চৌধুরীকে দেখা যাবে রূপালী পর্দায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক লড়াকু নারীকে কেন্দ্র করে নির্মিত হয়েছে প্রিয় মালতী চলচ্চিত্রটি। আর 10টি সাধারণ পরিবারের মতো স্বামী স্ত্রীর ভালোবাসা, খুনসুটি ও ঘোরাঘুরির মাঝে তাদের সংসার জীবন ভালোই চলছিল। হঠাৎ এক মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে। জীবনের এই সংগ্রাম ফুটিয়ে তোলা কিছুটা চ্যালেঞ্জিং ছিল বলে জানান অভিনেত্রী। বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে এবং বাংলাদেশের সিনেমা এখন ইন্টারন্যাশনালি মানুষরা দেখছে। যতবারই আসলে ফেস্টিভ্যালগুলোতে গিয়ে বাংলাদেশ শব্দটা উচ্চারণ হয় তখনই আমার কাছে মনে হয় দিস ইজ আ মোমেন্ট অফ প্রাইড। চিত্রনাট্যকার ও পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান, এই গল্প শুধু মালতীর নয়, এটি সমাজের অনেক নারীর জীবনের প্রতিফলন। ফিমেল ডমিনেটিং স্টোরিজ অনেক কম, বিকজ মেয়েদের যে গল্প সেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি সিনেম্যাটিক লাগে আর কি। এই মেল ডমিনেটিং সোসাইটিতে মেলদের জন্য একরকম আর ফিমেলদের জন্য একরকম। সো ওই জায়গা থেকে সবসময় আমার কাছে মনে হচ্ছিল থাকে না যে এটা খুবই একটা ভালো চেঞ্জ যেটা আমরা আসলে দেখছি এখন। প্রযোজক বলছেন, জীবনের টানাপোড়েনের গল্পে নির্মিত চলচ্চিত্রটি ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা কম হলেও অনেক আশাবাদী। মাঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। জাতীয় জাদুঘরকে নতুন করে ঢেলে সাজাতে স্থপতি মেরিনা তাবাসসুমকে জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা জানান, জাদুঘরে কয়েকশো বছরের ইতিহাস সংরক্ষণ করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেশের ইতিহাসকে রাজনীতিকীকরণ ও পরিবার কেন্দ্রিক করেছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় জাদুঘর পরিদর্শনে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, নতুনভাবে ঢেলে সাজাতেই জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত এমন লক্ষাধিক মানুষের বক্তব্য জাদুঘরে সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়া হবে। ৭১-এর ইতিহাসটা আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস রেখেছেন, ওনার এবং ওনার পরিবারের। আপনি ইতিহাসের মধ্যে তাজউদ্দিন আহমেদ কি খুব আছে? কোথাও দেখতে পান না তো। মাওলানা ভাসানী কোথায়? আপনি অনেকেই খুঁজে পাবেন না। এই জিনিসগুলো তো ঘটেছে, এই ভুলটা আর কেউ করবেন না। বাংলাদেশ সকলের, ইতিহাস সকলের, জাদুঘর সকলের ইতিহাসটাই থাকবে ওখানে। মহান বিজয় দিবস উপলক্ষে দেশপ্রেম এবং স্বাধীনতার ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। নন্দন মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের যন্ত্রসঙ্গীতে দেশের গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীদের একক ও সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের স্মৃতির প্রতি। আয়োজক ও শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হয় মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই যে জনতা, মুক্ত জনতা, একটা উচ্ছ্বসিত আনন্দের উৎফুল্ল হয়ে গেছে। মানুষের যেটা ইমোশন, তাই না? তো সেটাকে তো আমাদেরকে সম্মান দিতে হবে এবং সেই জন্য ডিসেম্বরের উৎসবটাকে আমরা বিজয়ের উৎসব বলে আমরা প্রচার করছি। সংস্কৃতিকে আমরা জনগণের কাছে নিয়ে যাব, জনবান্ধব সংস্কৃতি চর্চা করব। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানে মানুষের উপচে পড়া ভিড়। বর্ণিল আয়োজনে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। এতদিন দেশ স্বাধীন ছিল, বাট এখন অ্যাকচুয়ালি আমরা ফিল করতে পারতেছি দেশটা স্বাধীন। আর যেহেতু জিনিসটা স্টুডেন্টদের, অ্যান্ড আমার স্টুডেন্ট, আই এম ফিলিং ভেরি প্রাউড অ্যাবাউট দিস। অনেক কষ্টের পরে আরেকটা স্বাধীনতা পেয়েছি, উদযাপন করতে এসেছি, করব, এটাই হচ্ছে আশা। মাঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটার সিটি জোসেফ টাপ স্কুলে সাংস্কৃতিক
অনুষ্ঠানের পাশাপাশি সম্মাননা দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেনদের। প্রতিনিধি বিশ্বজিৎ দেব বাবলু জানান, জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া ওই অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিলম্যান অ্যাট লার্জ ফরিদ উদ্দিন। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে সাংস্কৃতিক পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর, ছোট পর্দার অভিনেতা দম্পতি টনে ডায়েস ও প্রিয়া ডায়েস সহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 10 বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সংস্কৃতি সংবাদে ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।